স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এইচএসসির বাকি পরীক্ষা বাতিল দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সিদ্ধান্তের অপেক্ষা। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রাখেনি, ফেরত দিতে আহ্বান বিএনপির। বিসিবির বোর্ড মিটিং কাল, পদত্যাগ করতে পারেন পাপন, ঘোষণা হতে পারে নতুন প্রধানের। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর আর পরীক্ষা না নিতে দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই দাবিতে সচিবালয়ে শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছে। এর আগে শিক্ষা উপদেষ্টা জানান, পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে, আর বাকি বিষয়গুলোর ওপর পরীক্ষা হবে 50 নম্বরে। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। অটো পাসের দাবি তুলেছেন অনেক শিক্ষার্থী। এজন্য ঢাকা সহ বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। সচিবালয় থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, শিক্ষার্থীরা কি বলছেন আর তাদের দাবির বিষয়ে মন্ত্রণালয় থেকে কি কোনো বক্তব্য আপনারা পেয়েছেন কিনা সে বিষয়ে জানাবেন। নাদিরা, আজকে বেলা 2টার দিকে সচিবালয়ের 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার্থীরা, আসলে তারা এইচএসসি পরীক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। তাদের সাথে আমি কথা বলেছি। তাদের মূল বিষয়টা হচ্ছে তারা অটো পাস আসলে চাচ্ছেন না, অটো পাস তাদের দরকার নেই। তারা চাচ্ছেন সাবজেক্ট ম্যাপিং করা হোক, আর তারা বাকি পরীক্ষাগুলো দিতে চাচ্ছেন না। এর কারণ হিসেবে তারা বলছেন, 1 জুন থেকে যে পরীক্ষাগুলো শুরু হয়েছিল, বন্যার কারণে সেই পরীক্ষা পিছিয়ে গেছে। এরপর দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলমান ছিল, সেই প্রেক্ষাপটের কারণেও কয়েক দফা তাদের পরীক্ষা পেছানো হয়েছে এবং তাদের অনেক বন্ধু পরীক্ষার্থী যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তারা অনেকেই পরীক্ষা দিতে পারবেন না। তো তাদের দাবি হচ্ছে, যারা পরীক্ষা দিতে পারবে না, আহতরা পরীক্ষা দিতে পারবেন, তারা কেন পরীক্ষা হলে ঢুকবেন। এই জন্য তাদের দাবি হচ্ছে যে তারা বাকি পরীক্ষাগুলো আর দেবে না এবং দিতে চাচ্ছে না, এবং অটো পাসও তারা যাচ্ছে না। তারা বলছে এসএসসিতে যে সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা হয় নাই এইচএসসিতে, সেগুলো এসএসসিতে যে নম্বর তারা পেয়েছিল সেগুলো সমন্বয় করে সাবজেক্ট ম্যাপিং করে তাদেরকে ফলাফল দেয়া হোক। কারণ হিসেবে তারা বলছে যে এরপরে যে ভর্তি পরীক্ষা হবে, সেই ভর্তি পরীক্ষায় তারা যথেষ্ট সময় পাবে না। ফলে যদি আবার পরীক্ষা নেওয়া হয় এবং পিছিয়ে দেওয়া হয়, তাহলে তাদের জন্য সমস্যা হবে এবং তারা মানসিকভাবেও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত না। আর সচিবালয়ে এ সংক্রান্ত কোনো ব্রিফিং বা কোনো বক্তব্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। আমরা চেষ্টা করেছিলাম শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার, তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে কালকে জানানো হবে। আর সচিবালয় থেকে আজকে এই পর্যন্তই ছিল আমার কাছে। নারীরা। লাবণী, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে লাবণী গুহ যুক্ত ছিলেন। আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকেই আশ্রয় দিয়েছে। ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। নির্বাচন নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি জানান, একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকারকে কিছুটা সময় দেওয়া দরকার। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 819 জন মারা যাওয়ার তথ্য দিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।
জাতীয় প্রেস ক্লাবে দুপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সংগঠনটি জানায়, ভিকটিমের পরিবার, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও বিভিন্ন জাতীয় দৈনিক থেকে মৃতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে 630 জনের নাম জানা গেলেও 189 জন অজ্ঞাতনামা। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে 18 বছরের কম বয়সী 18%, তরুণ ও যুবক 51 এবং মধ্যবয়সী রয়েছেন 27%। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সারা দেশে 5 শতাধিক থানা, ফাঁড়ি ও সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। এমন একটা পরিস্থিতি, তাকে নিয়ে হাসপাতালে যাওয়া, আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের পুলিশ বাহিনী, বিডিআর অনেক ধরনের অস্ত্র এবার ব্যবহার করেছে, যেটি আসলে তদন্ত হওয়া দরকার যে এই অস্ত্রগুলি কোন জায়গা থেকে আসলো, অর্থাৎ আমাদের সরকারের কোন জায়গা থেকে আসলো, না বাইরের কোনো শক্তির এই জায়গা অংশগ্রহণ ছিল। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছে হাইকোর্ট। সকালে বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল উল ইসলামের বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে সোমবার রিটটি দায়ের করা হয়। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলো নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেখানে তিনি আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনূসের সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। চিঠিতে গুতেরেস আরও বলেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে জবাবদিহিতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। গত 16 আগস্ট চিঠিটি পাঠানো হলেও সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। একথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সোমবার তেল আবিবে পৌঁছে অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন, নেতানিয়াহুর সঙ্গে তার খুবই কার্যকর বৈঠক হয়েছে। এখন হামাসও যেন তা মেনে নেয়। ব্লিংকেন বলেন, ইসরায়েলের বন্দীদের মুক্তি দিয়ে গাজায় ফিলিস্তিনিদের স্বস্তি ফেরানোর বিষয়টি এখন হামাসের উপর নির্ভর করছে। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে এই বিষয়ে এখনও মন্তব্য জানা যায়নি। খেলার খবর। বিসিবির আলোচিত বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামীকাল। তবে বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিসিবি কার্যালয়ে নয়, সভাটি হবে জাতীয় ক্রীড়া পরিষদ বা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। ধারণা করা হচ্ছে, এই সভাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসানের পদত্যাগপত্র পেশ করা হবে এবং সেটি গৃহীত হবে। ইংল্যান্ডে অবস্থানরত নাজমুল হাসান ইমেইলে তার পদত্যাগপত্র পাঠাতে পারেন। তার পদত্যাগের পরই শুরু হবে নতুন সভাপতি বেছে নেওয়ার আনুষ্ঠানিকতা। এদিকে সোমবারই নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক জালাল ইউনুস। শূন্য পদেই হয়তো ফারুক আহমেদকে পরিচালক হিসেবে আনা হবে। এরপর পরিচালনা পর্ষদের ভোটে সভাপতি নির্বাচিত হবে। সেই নির্বাচনে ফারুক সভাপতি নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে বর্তমান পরিচালকদের অধিকাংশই গা ঢাকা দিয়ে থাকায় বোর্ড সভায় কোরাম পূরণ একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা 1 যুগের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেকটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেন নাজমুল হাসান পাপন। ক্রমান্বয়ে বোর্ড থেকে ভিন্ন মতকে পুরোপুরি সরিয়ে রাখার পাশাপাশি নিজের কাছের লোকদের সাহায্য করেছেন টাকার পাহাড় গড়তে। অথচ এই পুরো সময়টাই দেশে ক্রিকেট হেঁটেছে পেছন দিকে।
আহম ও মোস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি হওয়ায় 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন নাজমুল হাসান পাপন। প্রথমে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেও 2013-তে নির্বাচন করে আইনগতভাবেই সভাপতির দায়িত্ব নেন তিনি। প্রথম দিকে তাকে দেশের ক্রিকেটের উন্নয়নের কাণ্ডারি ভাবা হলেও সময়ের সাথে সাথে দেশের নামকরা ক্রীড়া সংগঠকদের সরিয়ে বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসান পাপন। এজন্য তিনি রীতিমতো নিয়ন্ত্রণ করেছেন বিসিবি নির্বাচনে ভোটাধিকারপ্রাপ্ত কাউন্সিলর কারা হবেন। ভোট পাওয়ার জন্য যেটা দরকার যে সব মানুষ যেন আপনাকে ভোট দিতে বাধ্য হয়, সেরকম একটা সিচুয়েশন তৈরি করা, সেটাই তারা করেছিল। একটা সময় যখন সারা দেশ জুড়ে ভোটের ব্যবস্থাটা ছিল, সেটাকে ওনারা কিন্তু বদলে ফেলেছিলেন। কিন্তু ক্লাবের সব ক্লাবগুলিকে ইভেন্চুয়ালি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছিল। প্রকৃত ক্রীড়া সংগঠকদের দূরে সরিয়ে ব্যবসায়ীদের আনা হয় বোর্ড পরিচালক করে। অবৈধ সুবিধা পেতে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের প্রক্রিয়াও বিলম্বিত করা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন হলে যেটা হতো কিন্তু বিশাল একটা আর্থিক ব্যাপার রিজনের সাথে সংযুক্ত করতে হতো, যার 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 নিয়ন্ত্রণটা হয়তো সেন্ট্রাল বোর্ডের হাতে থাকতো। ওভার নিয়ন্ত্রণের ব্যাপার আছে যে সেটাও হয়তো থাকতো না, সেই ব্যাপারগুলি আছে কিন্তু। অথচ এটা ছাড়া কিন্তু ডেভেলপমেন্টের কোনো সম্ভাবনা নেই। একটা ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব না একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে কি হচ্ছে ওটা দেখা, কিন্তু অথচ আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু সেটাই করে। গত 12 বছরে দেশের ক্রিকেটে, বিশেষ করে পুরুষ ক্রিকেটে নেই বলার মতো কোনো সাফল্য। পছন্দের পরিচালকরা ঝাঁ চকচকে বিপিএল আয়োজনে মনোযোগী হলে ঘরোয়া ক্রিকেট আয়োজনে বরাবরই উদাসীন। মান তো আমরা দেখেছি দিন দিন মানটা কমেছে, কিন্তু কারণ টাকাটার কি ব্যবহার হয়েছে আমরা ঠিক নিশ্চিত নই। কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট দেখিনি, আমরা দেখিনি যে সারা দেশব্যাপী খেলাধুলোটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, সারা দেশে খেলা হচ্ছে। এখন আমি যতটুকু জানি 40, 35 বা 50টা জেলাতে কিন্তু খেলাই হয় না, বছরের পর বছর ধরে খেলাই হয় না। সো ক্রিকেট বোর্ডের কাজই তো হচ্ছে এটা, সারা দেশে খেলাধুলা হবে, সারা দেশে থেকে যে মেধারা আছে সেই মেধাগুলি উঠে আসার সুযোগ পাবে। ঢাকাকে ঘিরেই তাদের পরিকল্পনা ছিল, এবং যেহেতু ঢাকার সাথে এই খেলার সাথে ইলেকশনের একটা সম্পর্ক আছে, তো এখানেই তাদের আগ্রহ ছিল। বোর্ড সভাপতি হিসেবে নির্বাচক প্যানেলে কাজে হস্তক্ষেপ করতেন পাপন। দেশীয় কোচদের অবজ্ঞা করে বিদেশি কোচ এনে তাদের সাথে যোগসাজশে স্তব্ধ করেছেন একাধিক ক্রিকেটারের ক্যারিয়ার। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এইচএসসি বাকি পরীক্ষা বাতিল দাবিতে সচিবালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সিদ্ধান্তের অপেক্ষা। হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রাখেনি, ফেরত দিতে আহ্বান বিএনপির। বিসিবির বোর্ড মিটিং কাল, পদত্যাগ করতে পারেন পাপন, ঘোষণা হতে পারে নতুন প্রধানের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী নিউজ আপডেট 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।